This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ভয় তো থাকবে, বাঘের কি আর ভয় নেই? কার ভয় নেই? কেউ বলছে কাঁকড়া ঝরে আছে, কেউ বলছে জবলায় আছে, কেউ বলছে গিরুলিয়ায় আছে। ওকে তো বুঝতে পারবে না কিভাবে আসবে, কিভাবে কখন চুপ করে ধরে নেবে। শুনলে তো ভয় লাগবে, কি টাটকা জীবনে কি ভয় লাগবে না বলুন? মনে তো গাড়ি আসছে যাচ্ছে, বাঘ এখানে ধরা পড়ে। কিছুতেই বাগে আসছে না বাঘিনী। জিনত নিজে ছুটছে, বনকর্মীদের ছোটাচ্ছে। বাঘ ধরার টোপ রয়েছে সেখানে, সেই টোপে পা দিচ্ছে না জিনত। হাঁস, মুরগি, ছাগল, বাছুর সাবধানী বাঘিনী। বাঘবন্দি খেলায় বনকর্মীরাও তাই ফেল করে গিয়েছেন। জিনত ছুটে বেড়াচ্ছে জঙ্গল পথে, পাহাড়ি পথ বেয়ে। বনকর্মীরা হতাশ, বলছেন জিনত তার উপস্থিতির আভাস দিচ্ছে ঠিকই, কিন্তু নাগাল পাওয়া যাচ্ছে না। অতএব বাঘের ভয়ে সাত তাড়াতাড়ি সন্ধে নেমেছে এই জঙ্গলমহলে। রোজই তাই হচ্ছে, সন্ধে নামছে সাত তাড়াতাড়ি। আর এই জঙ্গলমহলের একসময় দখল নিয়েছিল কারা? মাওবাদীরা। 3 দিন ধরে একা বাঘিনী সেই ভয়ের সন্ধে যেন ফিরিয়ে এনেছে, প্রাণের ভয়। সন্ধ্যের অনেক আগেই লোকজন ঘরে সিঁটিয়ে যাচ্ছে। রাত ঘুমেও এই জিনত তাড়া করছে। ঝাড়গ্রাম জেলার ময়ূরঝর্ণা, কাকড়াঝোড়, বেলপাহাড়ি এই সমস্ত জঙ্গল এক সময় ছিল আতঙ্কের আরেক নাম। 2011 সালের পর এই জঙ্গলমহলে যখন শান্তি ফেরে, তারপর ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয় এই জঙ্গলমহলে। জঙ্গলের ভেতরে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম সেটাও বৃদ্ধি পায়। কিন্তু 13 বছর পর সেই আতঙ্ক আবার এই জঙ্গলগুলিতে ফিরে এসেছে, এবার সৌজন্যে বাঘিনী। সে সময় ভয় অনেক ছিল, রাতে ঘুম হতো নেই, ঠিক আছে। তারা একবার আগে ডাকতো, পুলিশ একবার ডাকতো। মাওবাদীর এখন ভয় নেই, বাঘের ভয়। মনে হচ্ছে হয়তো কোথাও কোনো সেরকম গুহা টুহা সেরকম জায়গায় হয়তো এখন আপাতত আছে আর কি। আমার শাশুড়ি মা আর আমি ঘরে আছি, 2টা বাচ্চা নিয়ে ভয় লাগছে। কি করবে আর, ঘর ছেড়ে কোথায় যাওয়া যায়? বাঘের ভয়। বাঘ ওই বলছে তো কাকড়াঝোড় আসছে, তারপর দেখা তো যায়নি, ফোনে যেটা দেখছি সেটাই বলছি। ইতিমধ্যেই এই বাঘিনীর আতঙ্কে গোটা এলাকা কার্যত শুনশান করছে। পর্যটকরা তারা ফিরে গেছে নিজের নিজের বাড়িতে। তো বলছে যে কেউ তো আর দেখতে পায় না, আমরাও তো দেখি না, আর বাকি অন্যান্য ব্যক্তিগণও দেখতে পায় না। এই যে এই গ্রামটা আমাদের বাড়ি, এইখানটায় যেমন আমার জমি আছে, এইখানে যে চারা ফাড়া দিতে এসেছিলাম, এখন হয়েছে এইখানটার সামনে। রাত্রেবেলা ভয় লাগবে যে কোনখানে থাকবে কোনখানে না। ভয় দেখুন, ভয় তো লাগবে কি, আর ভয় লাগলেই আর কোথায় যাবেন? বনদপ্তর বললে ওরা তো ধরার জন্য এসেছে, তো 2-3টা গাড়ি নিয়ে এখন ওরা চারদিকে মানে ফাঁস হারিয়েছে আর কি। হ্যাঁ, বাঘের খাবার একটা কাড়া বেঁধে রেখেছে, তারপরে চারদিকে ওরা ফাঁস দিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বন দপ্তর কি পারবে এই বাঘিনীকে, যার আরেক নাম কার্যত আতঙ্ক হয়ে উঠেছে এই জঙ্গলমহলে, সেই বাঘিনীকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরত পাঠাতে? প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। ওড়িশা ঝাড়খণ্ড হয়ে ঢুকেছিল ঝাড়গ্রামে। এক বাঘিনীতেই রক্ষে নেই। জিনত এখন কোথায়, এই প্রশ্ন। শোনা যাচ্ছে বেলপাহাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে রোববারই বাঘিনী পৌঁছেছে পুরুলিয়ার বান্দোয়ানে, মানে আজ। রয়েছে রাইকা পাহাড় অঞ্চল, আপনারা জানেন। আর জিপিএস ট্র্যাকার, সেই জিপিএস ট্র্যাকারে পিছু নিয়ে বন দপ্তর কর্মীরাও
বান্দোয়ানেই এখন রয়েছেন, কারণ ওর অবস্থান যেখানে, মাঝখানে আবহাওয়া যথেষ্ট এক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। চেষ্টার কোনো রকম খামতি তারা রাখছেন না। ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের দল তারা এসেছে, তার সদস্যরা এসেছেন। সুন্দরবনের বিশেষ দুটি টিম এই মুহূর্তে পুরুলিয়ায়। বন দফতরের এত লোকলস্কর, এত আয়োজন, বাহিনী রয়েছে সেখানে, কিন্তু এই বাহিনী বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারবে তো? সে যে কিছুতেই বাঘ মানছে না। অন্যদিকে বঙ্গের রাজনীতি, শাসক দল, সুপ্রিমোর বারবার হুঁশিয়ারি সত্ত্বেও দলের নেতারাও বাগে আসছেন না। কেন বলুন তো? চলুন দেখি। লোকে বলে না, স্বভাব যায় না মোলে, আদত, আদত, হ্যাবিট। শাসক দলের চুনোপটি বলুন, রাঘব বোয়াল বলুন, কোট আনকোট স্বভাব, কিছুতেই এই স্বভাব ছেড়ে তারা বেরোতে পারছেন না। বলা ভালো, তারা বেরোতে চাইছেনই না। বখরার ভাগ ছাড়া যায় কখনো? এই যে আমার আশপাশ, এই পরিস্থিতি দেখলে আপনারা বুঝতে পারবেন এর একটা অ্যাম্বিয়েন্স। এই অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা এই বিষয়টা তুলে ধরানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ওই বললাম বখরা, সেই বখরার ভাগ ছাড়তে পারছেন না। লোভ, যেখানে টাকা সেখানে ঘুরঘুর 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 করছেন তারা। হ্যাঁ, আর সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন সকাল 9:54 নাগাদ। বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, টিএমসি ফুল ফর্ম টাকা মারা কোম্পানি। সঙ্গে একটা ভিডিও ক্লিপিংও তিনি দিয়েছেন। একটু দেখুন ভিডিওটা, আমি তারপর বলি। আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। তারপর আপনাকে খোলামেলায় বললাম, আপনি 10,000 টাকা মোট তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কোনো দিকেই চাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, শুনলেন কি বলছেন? বলছেন 20,000 টাকার কমে নিই না। আবাস যোজনার কমিশনের অ্যামাউন্ট বলছেন। মহিলার পরিচয়টাও শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দিয়েছেন। তার নাম নীলিমা দাস। তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 39 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি। এটা একটা ছবি। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য মহিলা টাকা চাইছেন। একটা ছবি মাত্র দেখা গিয়েছে, শুভেন্দুর পোস্ট। মুখ্যমন্ত্রী তার সরকারকে দুয়ারে এনেছেন, আর তৃণমূলের নীলিমারা তারা পঞ্চায়েতকে, মানে দলটাকেই দুয়ারে নিয়ে চলে এসেছেন। টাকার দাবি নিয়ে 12 ঘর 13 উঠোনে তারা হাজির হচ্ছেন। ভাগ চাইতে কোনো রকম সংকোচ করছেন না তারা। এভাবেই বলছে যে, ওই শুনলেন উনি কি বললো, 20,000 টাকার কমে নিই না, এভাবেই চলছে। কত টাকা চেয়েছিল আপনাদের কাছে? 20,000 টাকা অনলাইনে তুলে নিয়ে জোর করছে হয়েছে। আমি এখন পয়সা তুলতে পারবো না, না পয়সা যেখান থেকে পারো আমাকে দাও। আমি কোথায় পাবো যে পয়সাটা দিব? আমার হাঁড়ি চাপে না, আমি কোথায় পাই যে আমাকে টাকাটা দিই? আমাকে জোর করে বলছে কে টাকা দিব। এই মানুষগুলোর ওপর জোর জবরদস্তি করে আপনারা বুঝতেই পারছেন, মামাটি মানুষের সরকার, সেই সরকারের নীলিমারা কি দ্যুতি ছড়াচ্ছেন। মানবিক সরকারের এরা কি মানবিক মুখ? প্রশ্ন করলাম। যার দিকে আঙুল সে নীলিমা দাস, তিনি কি বলছেন শুনুন তার মুখ থেকে। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। মিউজিকে অক্টেভ বলে একটা ব্যাপার হয়, পিচ, অক্টেভ ইত্যাদি বলা হয়, যে উদরা মুদরা তারা, মানে ওই গলা খাদে নামে, কখনো গলা ওপরে। যখন টাকা চাইছেন তখন কোথায় গলা ওপরে, কীভাবে বলছেন 20,000 টাকার কমে নিই না। আর যখন প্রশ্ন করা হলো কি টোন ডাউন, মিতভাষী মনে হচ্ছে, এই না হলে মানবিক মুখ বা মানবিক মুখের অভিনয়। ভুল হয়েছে বললেই কি লোকে ভুলে যাবে? বুথ সভাপতি তিনি বুঝতে পারেননি, ফোনের ক্যামেরায় লুকিয়ে কেউ রেকর্ড করে রাখবে সেটা তো বুঝতে পারেননি। আশা করি বুঝতে পারলে তখন হয়তো এই টোন ডাউন করে অন্যরকম অভিনয় করতেন, যদি সত্যি তিনি এগুলো করে থাকেন নাকি। এবার প্রশ্নটা করি, কাটমানি নেওয়া যে অন্যায় সেটা তিনি জানতেন না, মানে সেই উপলব্ধিটাই হয়নি। মানে এটা কাটমানি তো সবাই নেয়, আমিও কাটমানি নিচ্ছি, এটা একটা প্রসেসের মতন হয়ে গেছে, এটা চলছে, এটাই প্রবাহ,
তাহলে তিনি জানতেন কি কাটমানিটা তাদের অধিকার বলে জানতেন, মানে কাটমানি নিতে হবে, এটা হক। দলের সুপ্রিমো বারবার বলেছেন, বারবার তিনি বলছেন, নাম করে বলছেন, হুঙ্কার দিয়ে বলছেন যে এত লোভ করবেন না, কারণ তিনি জানেন যে তাদের এই লোভের জন্য তার দলটার কি অবস্থা হচ্ছে দিনকে দিন। তৃণমূল সুপ্রিমো এটাও বলছেন দর্শনের কথা, এবং তিনি খুব সুন্দরভাবেই বলছেন, যারা বোঝার তারা বুঝতে পারছেন বেঁচে থাকার জন্য কত টাকা লাগে, এত লোভ কেন। কখনো কাউন্সিলরদের তিনি ডেকে ডেকে বলছেন, কারণ তার কাছে কমপ্লেইন্ট আসছে, যেরকম এই মহিলা, তিনি এক প্রকার অস্বীকার করছেন, কিন্তু তার ভিডিও দেখা যাচ্ছে, যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। কখনো পঞ্চায়েতের প্রধানদের তিনি ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো দলের রাঘব বোয়ালদের ধমক খেতে হচ্ছে সুপ্রিমোর। তারপরেও এই নীলিমা দাসরা এই কাজ এমনভাবে করছেন, তারপরে প্রশ্ন করা হলে এমন একটা মুখ করে আছেন, এমন টোন ডাউন করে কথা বলছেন যে ওই বলে না ভাজা মাছটা উল্টে খেতে জানি না, এরকম একটা বিষয়। প্লিজ এরকম ভান করবেন না, এরকম ভান করবেন না। আমি ঠোঁট কাটা আমাদের একটার পর একটা যে ঘটনা আপনাদের সামনে দেখাচ্ছি, সংবেদনশীল মিডিয়া হয়ে দায়িত্ব নিয়ে আমরা বলছি যে মানুষগুলোকে চাপে ভয়ে তাদের অসহায়তার সুযোগ নিয়ে বলছেন না আপনারা। যদি বলে থাকেন, আরও যারা যারা বলছেন ভিডিও তো একটা দেখা যায়, যদি ভিডিওটা নাও দেখা যেত, শুভেন্দু অধিকারী নাও পোস্ট করতো, তাহলে কি এই ঘটনাগুলো ঘটছে না বলে জোর গলায় বলতে পারতাম? আপনারা বলতে পারতেন? ফলে এই ভান প্লিজ করবেন না। আপনাদের দলের সুপ্রিমো তিনি বলছেন, ধমক দিয়ে বলছেন, আমরা আশা রাখবো যে কড়া পদক্ষেপ করবেন, ধরা পড়বেন, তখন ক্ষমা চাইবেন তো? তার আগে ক্ষান্ত হন, বন্ধ করুন। কিছু বক্তব্য আছে, শোনাবো আপনাকে। বুথ সভাপতি শুধু নাম নয়, এতে আরো রাঘব বোয়ালদের সঙ্গে যুক্ত আছে, তাদের নাম সামনে আসা উচিত। হযরত আলী তো আমাকে বলছে যে সবাই চাইতে আসছে, সবাই তো যাবে না। আমি যেমন একটা পদে আছি বুথ সভাপতি, উনিও একটা মেম্বার কংগ্রেসের। আমি জানতে চাইলাম যে কে, তো ওরা আমাকে নাম বললো না। প্রশাসনের উচিত যে তাদেরকে মানে অ্যারেস্ট করে এবং সেই গরিব মানুষটার পাশে দাঁড়ানো, এটা নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব। এটা তো দিদি বলে দিয়েছে না যে আমি এদিক থেকে টাকা দেবো, তুমি এদিক থেকে টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তোমরা এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। কোনো একটা কাটমানি চাওয়াওয়ালা লোকের গ্রেপ্তারি শুনেছেন? শাস্তি শুনেছেন? দল থেকে তাড়ানো শুনেছেন? দেখুন, অধীর রঞ্জন চৌধুরী যেটা বললেন, খুব একটা ভুল কিছু তিনি বললেন না। কিন্তু নীলিমা দাস তিনি কোনো প্রথম ব্যক্তি নন যিনি এই ধরনের কাটমানি কমিশন চাইছেন, এভাবে চাইছেন। শাসক দলের এক শ্রেণীর কাউন্সিলর রয়েছেন যাদের ডাক নাম হয়ে গিয়েছে স্কোয়ার ফিট কাউন্সিলর, তাদেরকে ওই ব্র্যাকেটে ফেলে দেওয়া হচ্ছে। তার কারণ পাড়ায় কোনো রিয়েল এস্টেট ডেভেলপার মানে প্রমোটার যাকে বলা হয়, তিনি যদি কোনো নতুন তার নির্মাণ কাজ শুরু করেন, সে খবর পাওয়া মাত্র সেখানে তাদের দলের লোকজন চলে যাচ্ছে। স্কোয়ার ফিটের হিসেব হচ্ছে কি গাজোয়ারি, এটাও এক ধরনের তোলা। সেই তোলার জন্য কি ঘটনা ঘটছে আমরা সাম্প্রতিককালে দেখলাম। 8 দিন হয়ে গিয়েছে সমরেশ চক্রবর্তী, তাকে নাকি জানাই যাচ্ছে না তিনি কোথায়। এরকম বিস্ময়কর ঘটনা ঘটছে। নতুন ফ্ল্যাটের স্কোয়ার ফিট পিছু প্রমোটারদের থেকে টাকা নেওয়া। কয়েক মাস আগেই শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার এক মহিলা কাউন্সিলরের ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন। দেখুন, যে কোনো কাজে কাটমানি যে দলের লোকজন নেয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্বও জানে, ভালোভাবে জানে। দল তাদেরকে সতর্কও করে, কখনো প্রকাশ্যে সতর্ক করে, দেখে মনে হয় যে ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন, কখনো আবার ওই ক্লোজ গ্যাদারিংয়ে বলেন যে এরকম খবর আছে। তখন বিভিন্ন সোর্স মারফত এই খবর আমরা বারবার পাই এবং আমরা অন্যায় যেখানে দেখি সেগুলো বলার চেষ্টা করি। কিন্তু কেউ মনে করতে পারেন একজনেরও কাটমানি নেওয়ার অপরাধে শাস্তি হয়েছে? আপনাদের কারোর মনে পড়ছে? তৃণমূল একজনকেও এই ধরনের অপরাধে, হ্যাঁ অপরাধ তো বটেই, আমি জোর গলায় অপরাধ বললাম, আবারও বলবো, একবারও এই ধরনের অপরাধে, এই ধরনের নক্কারজনক ঘটনায় আবাসের তালিকায় নাম তোলার জন্য টাকা নেওয়া হচ্ছে, প্রমোটারি কথা তো ছেড়েই দিন, সেখানে এই ধরনের অপরাধে এত প্রমাণ তাদের কাছে এসেছে, বারবার এসেছে, এই কথা বলার অপেক্ষা রাখে না। কাউকে গ্রেফতার করে শাস্তি দিয়ে একটা ন্যূনতম দৃষ্টান্ত তৈরি করার চেষ্টা তারা করেছেন, শাস্তি হয়নি। আর বিরোধীরা এই অভিযোগ বারবার তুলছেন। বিরোধীরা কেন, তাদের দলের লোকজনও তুলছেন। গোষ্ঠীকন্দল তো ওই কারণে মাঝে মধ্যে প্রকট হয়ে ওঠে। কাটমানিতে শাসকের অনুমোদন রয়েছে, আমি কনসিয়াসলি কথাটা বললাম, সচেতনভাবে কথাটা বললাম, কাটমানিতে শাসকের অনুমোদন রয়েছে।
শীর্ষ নেতৃত্বের অনুমোদন রয়েছে। তৃণমূলের কেউ মুখ খুলবেন এটা বলতে যে হ্যাঁ আমরা জানি, ওই নাম্বার কমে যাবে। মুখ খুললে কি বলবেন? হয় বলবেন ভিডিওটা ফেক, ডক্টরেট করা হয়েছে, এখন এগুলো বলা যায়। এখন আরও একটা নতুন অস্ত্র তারা পেয়েছেন, মানে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ আমরা ছোটোবেলায় পড়েছি, বড়োবেলায় তার ব্যাখ্যা দেখেছি। এরা এখন বলছেন এআইটা খুব শিখেছেন এখন, ভিডিওর সত্যতা যাচাইতে হবে, এআই এ বানানো ভিডিও, ওটা আমি নই, আমার মতো কেউ, নানাবিধ অজুহাত দিচ্ছেন। দলের পিঠ বাঁচাতে তারা বলতে পারছেন না। নিচু তলায় দলের সম্পূর্ণ হ্রাস নেই এ কথার আমার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, রবির শুলে এক কলি গানও এক্ষেত্রে চলে আসছে, মানে প্রাসঙ্গিক হয়ে পড়ছে, ও যে মানে না মানা। যাই হোক, এত কথা বললাম, বলতে বাধ্য হলাম, তার কারণ শুধু খবর কি ঘটেছে সেগুলো দেখানোর জন্য আমি ঠোঁটকাটা আপনাদের সামনে আসেনি, প্রশ্নগুলো তোলার জন্য এসেছি। আপনাদের প্রশ্ন উত্তর তো খুঁজেই ছাড়বো। কয়েক মাস আগে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রয়োজন পড়লে কাক মেরে ঝুলিয়ে দিতে হয়, শিক্ষা দিতে হয়। শিলিগুড়িতে দলের এক বেয়াড়া নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও তিনি দিয়েছিলেন, কিন্তু তাতে বেয়াড়া নেতাদের দাপাদাপি আদৌ কমেছে? তারা কি ভয় পেয়েছেন? কজন বেয়াড়া নেতা সোজা হয়েছেন? একজনও না। ময়নাগুড়ির এক শাসক নেতা বৃদ্ধকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। লাগাতার হুমকিতে ওই বৃদ্ধ ভীত সন্ত্রস্ত হয়ে প্রত্যেকটা দিন কাটাচ্ছেন। হুমকি কেন? তোলা চাপের মুখে একবার 24 লাখ টাকা তিনি দিয়েছেন, ভাবুন একবার। তারপর আবারও আবদার, ওই বলা হয় না মামাবাড়ির আবদার, কাইন্ড অফ 10 লক্ষের। তেজারতি তো তার নেই, হিন্দিতে বলে না তেজারতি, নেই তো তার। বাড়িতে নগদ নোট ছাপার যন্ত্রও তার নেই। এটা জানেন যারা চাইছেন, এটা জানে যারা চাইছে, কিন্তু চাই মানে চাই, যেখান থেকে পারো নিয়ে আসতে হবে হুমকি। শুধু হুমকি নয়, প্রাণে মেরে ফেলার হুমকি। ভাবুন একবার, নিরুপায় হয়ে ওই বৃদ্ধ, ওই বেঁচে থাকার একটা দায় আছে জানেন তো, মানে বেঁচে থাকাটাও মাঝে মধ্যে ভীষণ রকমের যন্ত্রণার হয়ে ওঠে অনেক মানুষের এই ধরনের পরিস্থিতিতে পড়লে। নিরুপায় ওই বৃদ্ধ শেষমেশ ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। ভেবেছেন যে এবার বলি, এবার ভয় থেকে বেরিয়ে এসে বলি। তারপর সেকেন্ড ফেজ, আরও একটা এপিসোড শুরু হলো। গোটা পরিবার নিয়ে ওই বৃদ্ধের বাড়ির সামনে ধর্নায় বসে গিয়েছেন তৃণমূলের ওই যুবনেতা, তার নাম পাপন চাকলাদার। আমার পিছনে বিগ বলে সেই ধর্নার ছবি আপনারা দেখছেন, দেখুন। কালে হাত দিয়ে কত কিছু ভাবছেনও, কত আলোচনাও হচ্ছে। দেখুন সেই ছবি একটু ভালো করে, পিসিআরকে বলি আর একবার দেখাতে, একটু ক্লোজ করে দেখাতে। দেখুন সেই ছবি, ধর্নার ছবি। তার আগে ওই বৃদ্ধকে আরেক প্রশ্ন থ্রেটও দেওয়া হয়েছে, অভিযোগ তুলে নিন, এই থ্রেট দেওয়া হয়েছে। বৃদ্ধ কর্ণপাত করেননি, কারণ 26 লক্ষ টাকা তিনি দিয়ে দিয়েছেন, তারপরে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছে, যেভাবে হোক দিতে হবে বলা হয়েছে। তিনি এবার কর্ণপাত করেননি, সাহস দেখিয়েছেন। যুবনেতা তিনি কি ভাবছেন? রাজনীতির ধর্ণা অস্ত্রের শান দিলে কাজ হবে? এই ধরনের নক্কারজনক ঘটনা এই ধর্ণা নামক চাদর দিয়ে আড়াল করে দিতে পারবেন? বোধহয় পারবেন না। যদি লিগালি আমার কাছে টাকা পাওয়া থাকে, আমি আপনাদের সামনে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমি প্রশাসনের সামনে টাকা সিলিন্ডার করব। অ্যাকাউন্টে ট্রান্সফার যে হয়েছে ওনাদের অ্যাকাউন্টে, মানে টাকাগুলো এই যে রীতিমতো সবই আছে এখানে, আমরা কোনো মিথ্যা, কোনো ভিত্তিহীন কোনো ইসেই করছি না। টাকাটা 18 লক্ষ টাকা যেটা ধার নিয়েছে, আমাদের ব্ল্যাকমেল 18 লক্ষ টাকা ধার নিয়েছিল। মানে আমরা অসহায়, এখন আমরা কি করবো, নিরাপত্তায় ভুগছি। উনি ওনার ডাকে সবাই আসে। সেদিন পরশু দিনও রাত 1টার দিকে বেলা টিন কেটে বাড়িতে ঢুকে হামলা করেছে। আমি একজন সরকারি কর্মচারী, 82 ইয়ার বেতন বিলং করি। আমার ভাই সরকারি কর্মচারী, আমার মা পেনশন হোল্ডার, আমার বউ সরকারি কর্মচারী, ঠিক আছে, সিএইচও কমিউনিটি হেলথ অফিসার। হ্যাঁ, আমার বউ, তিনজনের নামে এলিগেশন। তো আমরা কিন্তু ডিফারমিনেশনে যাব। দারুণ ব্যাপার, পুরো গোটা পরিবারের কে কি করেন বলে দিলেন, এবং খুব বেশি রকেট সায়েন্সের দরকার নেই। একটা আনুমানিক তাদের মাসিক আয় কত হতে পারে তিনি বোঝানোর চেষ্টা করলেন। বুঝে এইটা বলার চেষ্টা করলেন যে যার
এই স্ট্রেচার তিনি এই ধরনের কাজ কেন করবেন? করে কি বললেন? দরকার হলে ডিফেমেশন মানে মানহানির মামলা করব। এটা কি অন্তর থেকে বললেন নাকি এটাও ওই পরিবারকে ঘুর পথে আরেকটা থ্রেট দিয়ে রাখলেন? তোলাবাজির জন্য কি নিজের মোটা বেতন বা চাকরিগুলো ম্যাটার করে? আমরা দেখিনি এর আগে, আমরা দেখিনি, করে না। বিরাট বিরাট লোকজনকে দেখা গিয়েছে, বিরাট বিরাট চাকরি, বিরাট বিরাট পদ, তাদের বিরাট বিরাট অবস্থান, বিরাট বিরাট টাকা, কিন্তু লোভ, সেই লোভটা আরও বিরাট, ফলে তারা ওইটা করে গিয়েছেন। এই তোলাবাজি ক্ষমতার একটা আস্ফালন। শাসক দলের স্ট্যাম্প এই তোলাবাজি ছাড়পত্র দিয়ে দেয়। শাসক দলের একটা স্ট্যাম্প তাদের গায়ে লাগা থাকে, আর তখনই তারা জানতে পারেন তোলাবাজিটা বেসিক, এটা 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 করতেই হবে। পাড়ার একজন মস্তানের সঙ্গে তৃণমূলের এই স্থানীয় হনু নেতাদের তোলাবাজির কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। গাজুয়ারি করে তৃণমূলের কেউ কেউ যা খুশি তাই করছেন। গোঘাটে কি ঘটেছে দেখুন। সেখানকার শান্তিপুর গ্রামে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে সবুজের ধ্বংসযজ্ঞ চলছে। দেখুন কি ছবি, প্রকাশ্যে গাছ কেটে সাফ করা হচ্ছে। যদিও তৃণমূল অঞ্চল সভাপতির দাবি আইন মেনেই তারা গাছ কাটছেন। কিসের গাছ, কেন কাটছেন, কিসের আইন আমরা জানি না। দেখি কি বলেছেন উনি। এই গাছগুলো যে শান্তিপুর এলাকায় যে ওখানে কল্লোল পুকুর বলে নাম, গাছগুলো কাটা হচ্ছে, ওখানে মোটামুটি পঞ্চায়েত কিংবা ওখানের হচ্ছে ক্লাব আর চাষিদের মানে পাট রয়েছে, 3টে পাট। ওখানে চাষিরা অলরেডি ওরা পারমিশন ওরাই করিয়েছে, এবার এখানে আমি পারমিশন যে কাগজপত্র তাতে আমি সই করেছি। এটা তো নতুন ঘটনা নয়, এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আমরা বহু জায়গায় লক্ষ্য করেছি, অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা রাতারাতি দিনের বেলা গাছ কেটে বিক্রি করে যে কোটি কোটি টাকা তারা তছরূপ করছে, কোটি কোটি টাকা, এবং সেখানে প্রচ্ছন্নভাবে সরকারের মদত আছে। বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন বৈধ অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে, কিন্তু বন আইন স্পষ্ট নির্দেশ রয়েছে একটা বড় গাছ কাটলে 3টে ছোট গাছ লাগাতে হবে। সেটা মানা হচ্ছে তো? কোনো বৃক্ষরোপণ চোখে পড়লো কি? বা পঞ্চায়েতের টেন্ডারের কোনো নোটিশ শাসকের লোক হলেই কি নিয়মেও ছাড়? এ প্রশ্ন রাখলাম। পরের খবরে যাই। সদস্য সংগ্রহের ব্যর্থতা থেকে গোষ্ঠীকোন্দল, বঙ্গ বিজেপির হাল নিয়ে এবার হতাশ মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী। তিনি কি বলছেন? লকেট চক্রবর্তীর হারও নাকি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। কি বলছেন মিঠুন চক্রবর্তী, একবার শোনাবো আপনাকে। আবার এখানে আর কোন যতগুলো আমি দেখেছি যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। ঠিক আছে, ওটা দলের ভিতরের কথা দলের বাইরে বলে নিজের শিবিরকেই কি একটু অস্বস্তিতে ফেললেন মিঠুন চক্রবর্তী? তিনি যে দলের জাতীয় কর্মসমিতির সদস্য বটে, তবে লকেট চট্টোপাধ্যায় কিন্তু গত লোকসভা নির্বাচনে তার হার হজম করতে পারেননি। জেতা আসনে হারের জন্য তিনিও হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের দিকে আঙুল তুলেছিলেন। মহাগুরু কি লকেটের দাবিকেই কিছুটা যুক্তিসঙ্গত মনে করলেন, তাই তিনি এটা বললেন? লকেট চ্যাটার্জির হারার পেছনে মিঠুন চক্রবর্তী দাবি করছেন যে গোষ্ঠীদ্বন্দ্বই লকেট চ্যাটার্জির হার, হুগলির গোষ্ঠীদ্বন্দ্ব একমাত্র। মিঠুনদার কি এর সাথে আমার কথা হয়নি, উনি আমার ওখানেই উঠেছেন, আমার ওখানেই আছেন, আমি আজকে দেখা করবো ওনার সাথে, জিজ্ঞেস করবো উনি কি বলতে চেয়েছেন, বুঝে নিয়ে তারপর উত্তর দেবো। ঠিক আছে, আমাদের ছিল না, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, তো হয়তো কাজ হয়তো কেউ কম করেছে, কেউ বেশি করেছে, হয়তো কেউ সেভাবে বুঝে উঠতে পারেনি, এরকম হয়তো হতে পারে, কিন্তু তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। মিঠুন চক্রবর্তী মহাশয়ের যেটা উপলব্ধি সেটা তিনি বলেছেন, তবে দলের মধ্যে বললে সেটা ভালো হয়। আর উনি যদি একজন ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবে বলে থাকেন সেটা অবশ্যই ভিন্ন বিষয়। জঙ্গি তৃণমূল কিভাবে দেখছে মিঠুনের দাবিকে শুনুন। 21 সালে মিঠুন চক্রবর্তী কোথা থেকে এসে আবির্ভূত হলেন, বড় বড় ডায়লগ দিলেন, তো তখন থেকেই তো বিজেপি হারছে। তো বিজেপি তো শুধু লকেটের জায়গায় হেরেছে, তা হেরেছে, আমরা তো বলেছিলাম লকেট হারবেন, কিন্তু বাকি সব জায়গায় তো হেরেছে। আজকে মিঠুন চক্রবর্তীরা যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যত কুৎসা করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির লোকসভার আসন কমে গেছে, তৃণমূলের বেড়ে গেছে। তো বেছে বেছে শুধু লকেট চট্টোপাধ্যায় হারার কথা কেন বলছেন? লকেট হারবেন তো জানাই ছিল। মিঠুন শুনুন, মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি শ্রদ্ধা করি,
বাট পলিটিশিয়ান হিসেবে ইজ এ ডেড পলিটিশিয়ান। ওনার দাম নেই, ছাড়ুন। তিনি নিজেই ও এখন নিজের মধ্যেই উনি এখন না, উনি মিঠুন এখন নিজেই পলিটিক্সের থেকে ভেসে উঠতে চাইছে। না, উনি আদারওয়াইজ সবাই না ওর নাম ভুলে গেছে। মুর্শিদাবাদে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র, 6টি ম্যাগজিন সহ 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় বলে জানতে পারা যাচ্ছে। আপনারা সেই ছবি দেখছেন। Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন।